প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিউটনের বলবিদ্যা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো আমরা আজকে নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে যে ভরবেগের রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্রের যে ধারণাটা পাই আমরা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে শুরুতে আলোচনা করব। তো আমরা নিউটনের গতির যে তৃতীয় সূত্র, সেটা একটা বাক্যে আমরা সবাই বলে দিই যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কিন্তু এই বাক্যটা থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি, আমরা অনেক কিছু শেখার আছে। যেমন দেখো, এই বাক্য থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এখানে দুইটা বল আছে, একটা হচ্ছে ক্রিয়া বল এবং আরেকটি হচ্ছে প্রতিক্রিয়া বল। তার মানে আমরা সেটাকে যদি এই চিত্রের মাধ্যমে, বই থেকে নেওয়া হয়েছে, এটা শাহজাহান তপনের বই থেকে। তো এখানে দুইটা বস্তু দেখানো হচ্ছে, দুটো আকৃতির বস্তু, এ একটা বস্তু, বি একটা বস্তু। তো এখন কি করবে এই দুটা বস্তু? তোমার এ বস্তুটা বি এর উপরে যদি একটা বল প্রয়োগ করে, এটাকে যদি আমরা ক্রিয়া বল নামকরণ করি, যেটাকে আমরা নামকরণ করলাম ধরো F1 ভেক্টর। বল যেহেতু ভেক্টর রাশি, এই জন্য আমরা এখানে ভেক্টর চিহ্ন দিয়েছি। একইভাবে বি বস্তু এ বস্তুর উপরে আরেকটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, সেটাকে আমরা নামকরণ করলাম F2 ভেক্টর। তাহলে আমরা এই চিত্র থেকে কি বলতে পারি বলতো? বল সবসময় কিভাবে ক্রিয়া করে বলতো, বা কিভাবে থাকে বল সবসময়? কেউ পারবে? বল সবসময় কিভাবে থাকে? সরলরেখা বরাবর। আচ্ছা, বল সবসময় জোড়ায় জোড়ায় থাকে, কাপল। আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, জোড়া জোড়া থাকে, হ্যাঁ। বল সবসময় কিভাবে থাকবে? পিয়ার অফ ফোর্স, কাপল অফ ফোর্স, মানে জোড়ায় জোড়ায় থাকে। দেখো তোমার এখানে এ বস্তুটা বি এর উপরে একটা বল প্রয়োগ করেছে, তাই না? তো এটা যদি অ্যাকশন ফোর্স হয়, তাহলে বি বস্তু কি এ বস্তুর উপরে আর একটা রিয়াকশন ফোর্স প্রয়োগ করবে। তাহলে এখানে কয়টা বল দেখতে পাচ্ছ তোমরা? দুইটা। তাহলে বল সবসময় কিভাবে কাজ করে বা কিভাবে থাকে? উত্তর হচ্ছে জোড়ায় জোড়ায়। তুমি যে বসে আছো এখন, ধরো সিম্পল একটা উদাহরণ দেখো। তোমরা যে বসে বসে ক্লাস করছো এখন, তো তোমরা যার উপরে বসে আছো, তার উপরে তোমার কি একটা ওজন ক্রিয়া করছে না? তো সেই ওজনটা কত? W = mg। তো সেটা তো একটা ফোর্স। আচ্ছা, তো ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল। আর তুমি যে সারফেসের উপরে বসে আছো সেই সারফেস তোমার উপরে আরেকটা প্রতিক্রিয়া বল দিয়েছে, সেটা কোন দিকে? উপরের দিকে। তাহলে তুমি যে বসে আছো এখানে এট এ টাইম কয়টা বল কাজ করছে? এখানে দুইটা। তাহলে তার মানে কি একটা সিঙ্গেল বলের কিন্তু অস্তিত্ব নাই। বল সবসময় কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে, কাপল অফ ফোর্স, কাপল। আচ্ছা, তাহলে এটা 1 নাম্বার তথ্য। 2 নাম্বার তথ্য হচ্ছে, বলতো এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কয়টা বস্তুর উপরে কাজ করে? একটা সিঙ্গেল বস্তুর উপরে কাজ করে নাকি একই বস্তুর উপর। একই বস্তুর উপর। একই বস্তু। না, একই বস্তুর উপরে না। ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপরে না তো। দুইটি বস্তুর উপরে হ্যাঁ, ক্রিয়া একটার উপর, প্রতিক্রিয়া আরেকটার উপর। হ্যাঁ, মানে এ বস্তু বি এর উপরে বল প্রয়োগ করে। ও যদি আচ্ছা। ক্রিয়া বল হয়, তাহলে বি তো এর উপরে বল প্রয়োগ করবে, ওটা প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একটা সিঙ্গেল বস্তুর উপরে কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় দুটি ভিন্ন ভিন্ন বস্তুর উপরে কাজ করে। এই জন্যই তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হওয়া সত্ত্বেও বস্তু কি হয়? গতিশীল হয়। যেমন তোমরা নৌকা থেকে যে লাফ দিয়ে তীরে নামো। স্যার, এখানে কি দুইটার বেশি হতে পারে স্যার? হ্যাঁ, বুঝি নাই, বলো, আবার বলো। স্যার, দুইটার বেশি হতে পারবে স্যার? হ্যাঁ, একাধিক, অনেকগুলো হতে পারে, দুইটা বস্তু স্যার, না। বস্তু কি দুইটার বেশি হতে পারবে? হ্যাঁ হ্যাঁ, হতে পারবে। দুইয়ের অধিক অনেকগুলো বস্তু হতে পারে। আমি পরে বলবো, পরে লাস্টে একটা ফর্মুলা আছে, সে সমীকরণে গিয়ে আমি বলবো। অনেকগুলো বস্তু হতে পারে। আমরা দুইটা সুবিধার জন্য, ম্যাথমেটিক্যালি হিসাব বোঝানোর জন্য আমরা দুইটা দিয়ে দেখাই, কিন্তু বাস্তবে অনেকগুলো বস্তুর জন্য এই ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে বা এই ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। আচ্ছা, তো এখন তাহলে আমরা কি শিখলাম? যে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় কয়টি বস্তুর উপরে কাজ করে? উত্তর হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন বস্তুর উপরে কাজ করে। এই জন্য ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হওয়া সত্ত্বেও বস্তু কি হয়? গতিশীল হয়। আচ্ছা, এখন বলো তো, ক্রিয়া বল যদি না থাকে তাহলে কি প্রতিক্রিয়া বল থাকবে? না, থাকবে না। না স্যার। তার মানে কি? তার মানে কি, ক্রিয়া যতক্ষণ থাকবে প্রতিক্রিয়াও ততক্ষণ থাকবে, মানে অ্যাকশন না থাকলে রিয়াকশন থাকবে না। তার মানে ক্রিয়া বল যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া বলও ততক্ষণই থাকবে। এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো একটু মাথায় রেখো। এগুলো থেকে অনেক সময় এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এখান থেকে, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? তো এই চিত্র থেকে তো বোঝা যাচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল কি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল না? তাহলে সেক্ষেত্রে ক্রিয়া 180 ডিগ্রি। মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। 180। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখবে। তো আমরা এখন এখানে মূলত এই টপিকটা থেকে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে নিউটনের ওই যে
ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? সূত্রটা 1 মার্কের জন্য মুখস্থ রাখবে। জ্ঞানমূলক হিসাবে আসে যে কোনো ব্যবস্থার উপর নিট বাহ্যিক বল শূন্য হলে ওই ব্যবস্থার মোট ভরবেগ সংরক্ষিত থাকে। কি বলা হলো? যে কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হলে, মানে বাহির থেকে যদি বল প্রযুক্ত না হয়, অর্থাৎ এদের মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা যদি দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, তাহলে এই ব্যবস্থার যে মোট ভরবেগ, এই মোট ভরবেগটা কি থাকবে? সংরক্ষিত থাকবে। তোমরা কি জানো যে সংরক্ষিত কথার অর্থটা কি? সংরক্ষিত কথার অর্থ হচ্ছে যে এই দুটি বস্তুর মাঝে সংঘর্ষের আগের যে ভরবেগ ছিল, সংঘর্ষের পরের ভরবেগও কি থাকবে? সেম থাকবে, একই সমান থাকবে, থাকবে। সমান থাকবে। তার মানে ভরবেগের এখানে কোনো পরিবর্তন হবে না। এই যে পরিবর্তন হয় না বলে এই কথাটাকে তোমার কি বলা হয়? সংরক্ষিত থাকে। তার মানে দুটি বস্তুর মাঝে সংঘর্ষের আগের যে ভরবেগ ছিল, পরের ভরবেগে তোমার কি থাকবে? একই থাকবে। তার মানে ভরবেগটা কি থাকবে? সংরক্ষিত থাকবে। তো সেটা আমরা এখানে প্রমাণ করতে চাই যে কিভাবে এটা একই থাকবে বা বাস্তবে আসলে এক থাকবে কিনা, সেটা আমরা এখানে প্রমাণ করতে চাই। তো সেই প্রমাণ বোঝানোর জন্য দেখো এখানে একটা চিত্র নেওয়া হয়েছে। বলতো এখানে 1 নং আর 2 নং দুইটা বস্তু, এখানে কোন অবস্থাটা দেখানো হচ্ছে? বলতো সংঘর্ষ অবস্থাটা দেখানো হচ্ছে যখন সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষের অবস্থা। সংঘর্ষ। হ্যাঁ, হ্যাঁ, ওই অবস্থাটা আমরা দেখাচ্ছি এখানে। তো সংঘর্ষে যখন লিপ্ত হয়েছে তখন তো বাহ্যিক বল প্রযুক্ত হয়নি। তাহলে এদের মধ্যে যখন সংঘর্ষে লিপ্ত হয়েছে তখন কি হয়েছে? এরা একে অপরের উপরে বল প্রয়োগ করবে, যেটাকে বলা হচ্ছে অ্যাকশন ফোর্স আর রিঅ্যাকশন ফোর্স। তো সেটা চিত্রে দেখানো হচ্ছে। দেখো যে 1 নং বস্তু 2 এর উপরে যে বল প্রয়োগ করেছে সেটাকে নামকরণ করা হয়েছে F2, আর 2 নং বস্তু 1 এর উপরে যে বল প্রয়োগ করেছে সেটাকে নামকরণ করা হয়েছে F1। এবং দুইটা বলের ক্রিয়ারেখা কি হবে? পরস্পর বিপরীত দিকে হবে। তাহলে এই তীর চিহ্ন দ্বারা তাদের ডিরেকশন ইন্ডিকেট করানো হচ্ছে। আচ্ছা, এখন বলতো নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে কি আমরা তাহলে এই বাক্যটা লিখতে পারি কিনা বলতো? F1 ভেক্টর ইজ জি স্যার, মাইনাস প্রতিদিকে F2 ভেক্টর। সমানুপাতিক প্রতিক্রিয়া রয়েছে। হ্যাঁ, মাইনাসটা কেন লেখা হয়েছে বলতো? কেননা ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীত, সমান কিন্তু স্যার। বিপরীত। বিপরীতমুখী স্যার। বিপরীত দিকে। হ্যাঁ, বিপরীত দিকে স্যার। হ্যাঁ, সুতরাং যে কোনো একটার পূর্বে আমরা অবশ্যই মাইনাস সাইন ইন্ডিকেট করব। আচ্ছা, তাহলে এটা তৃতীয় সূত্রটা আমরা লিখলাম। F1 ভেক্টর ইজ ইকুয়াল টু F2 ভেক্টর। ভেক্টর সাইন দিয়ে লিখতে হবে যেহেতু বল একটি ভেক্টর রাশি। আচ্ছা, এখন বলো তো এই যে প্রথম বস্তুটার উপরে যে 2 নং বস্তু কর্তৃক একটা ক্রিয়া বল প্রযুক্ত হয়েছে, নামকরণ করা হয়েছে F1। তো কোন বস্তুর উপরে প্রযুক্ত বল এর উপর ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের কি সমানুপাতিক, যেটা আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জি, স্যার। শিখে এসেছি। যে কোনো বস্তুর Yes, উপর sir. প্রযুক্ত বল ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে দেখো তো সেই কনসেপ্টটা ব্যবহার করে আমরা প্রথম বস্তুটার ক্ষেত্রে 1 নং বস্তুটার ক্ষেত্রে 1 নং বস্তুতে F1 বল প্রযুক্ত হচ্ছে। তাহলে সেই F1 ইজ ইকুয়াল টু প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান লেখা যায় কিনা? সমান অ্যাকচুয়ালি হবে না, সমানুপাতিক হবে। কিন্তু সমানুপাতিকটা কেন লিখি নাই বলতো? কেননা স্যার কে এর মান যে মান হ্যাঁ, ইয়ে করছিলাম। সমানুপাতিক নিলে আমরা ফাইনালি যে কে এর মানটা সেটা কত আসে? 1 আসে না? এই জন্য আমরা আর ওই জি স্যার, 1 বসিয়ে সমান হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমরা আর সরাসরি ওই সমানুপাতিক টানি না, সরাসরি আমরা কি লিখেছি? সমান সমান লিখেছি। তার মানে কোন বস্তুর উপর প্রযুক্ত বল ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান। তাহলে এটা প্রথম বস্তুর ক্ষেত্রে লিখলাম। একইভাবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি সেম জিনিস? দ্বিতীয় বস্তুর ভরবেগটাকে নামকরণ করবে P2, আর প্রথম বস্তুর ভরবেগটাকে নামকরণ করা হয়েছে P1। তাহলে সেই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করা হলো। তাহলে আমরা এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্রের আলোকে লেখা হয়েছে কিন্তু এটা, যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান। এখন এই যে দুটা আমরা সমীকরণ পেলাম, এই দুটা সমীকরণ আমরা এখানে প্রয়োগ করব। এই যে তৃতীয় সূত্রে যেটা পেয়েছি F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2, তো মাইনাস F2 বামে এলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ডান পাশে শূন্য ভেক্টর তৈরি হচ্ছে। এবারে ওই যে F1 ভেক্টর ইকুয়াল টু DDT অফ P1 আর F2 ভেক্টর ইকুয়াল টু DDT অফ P2 ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু শূন্য ভেক্টর। তাহলে এখন দেখো বাম পাশে DDT অপারেটর P1 এর সাথেও আছে, P2 এর সাথেও আছে। তো সেটাকে আমরা সেপারেট করে লিখতে পারি, আলাদা করে লেখা যাবে। এটা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একটা প্রপার্টিস। তাহলে DDT অফ P1 একটা ভেক্টর সূত্র প্লাস আছে এরকম। হ্যাঁ P2 ভেক্টর। তুমি যদি এই DDT P1 আর P2 এর সাথে আলাদা করে দিয়ে দাও তাহলে এই উপরের লাইনটা আবারও তৈরি হবে। আবার এই লাইনটা তৈরি হবে। আচ্ছা, এখন বলো তো এই যে P1 ভেক্টর মানে কি? প্রথম বস্তুর ভরবেগ। P2 ভেক্টর মানে কি? দ্বিতীয় বস্তুর ভরবেগ। তাহলে দুইটা Yes, sir. বস্তুর ভরবেগ যোগ করলে কার ভরবেগ পাওয়া যাবে? এই ব্যবস্থার মোট ভরবেগ। এই মোট ব্যবস্থায় ভরবেগ, যে জি আমরা স্যার। এই ব্যবস্থায় যে মোট আমরা দুটো ভরবেগটা বস্তু পাওয়া যাবে। নিয়েছি, এই দুটা বস্তুর মোট ভরবেগ পাওয়া যাবে। তো সেই মোট ভরবেগটাকে আমরা নামকরণ করেছি এখন P1 প্লাস P2 এর পরিবর্তে আমরা এখন নামকরণ করলাম মোট ভরবেগ ক্যাপিটাল P।
ক্যাপিটাল পি ভেক্টর। তাহলে কি আমরা এই বাক্যটাকে লিখতে পারি না? দেখো তো ডিডিটি তো ডিডিটি থাকবেই, আর পি1 ভেক্টর প্লাস পি2 ভেক্টর, তার পরিবর্তে আমরা কি লিখবো? এই যে ক্যাপিটাল পি লিখবো, মোট ভরবেগটা লিখবো। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, আচ্ছা, নেটের বুঝতে পেরেছি। দেখা ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু দেখো তো প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে দেখো তো ফাইনালি এই বাক্যটা আমরা পেয়ে যাই কিনা। দেখো এই লাইনটা থেকে দেখো ডিডিটি থাকবে, আর ওই জায়গায় যে পি1 প্লাস পি2 ভেক্টর, তার পরিবর্তে আমরা মোট ভরবেগটা লিখছি। তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি, দেখো ডিডিটি অফ পি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এখন এই বাক্যটার তাৎপর্য কি? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট? এই ম্যাথমেটিক্যাল এই সমীকরণটার সিগনিফিকেন্টটা কি? এটাই স্যার, এই যে ভরবেগের নিত্যতা সূত্র, ক্যালকুলাসের ভাষায় এটাই ভরবেগের নিত্যতা সূত্র। সিগনিফিকেন্টটা হলো জি যে স্যার, পি দেখো ধ্রুবক সেই অনুসারে দেখো ওই স্যার ব্যবস্থা, ভরবেগের পরিবর্তনের মান 0 স্যার। হ্যাঁ, পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন, ওই ব্যবস্থার মোট ভরবেগের পরিবর্তনের হার, এই যে সময় দিয়ে ভাগ করেছে না, হার কথাটা বলবে। তাহলে ওই ব্যবস্থার মোট ভরবেগের পরিবর্তনের হার 0, এর অর্থ কি বলতো? তাহলে কি এই ব্যবস্থার কি মোট তার মানে স্যার ভরবেগের, মোট ভরবেগ পরিবর্তন হচ্ছে না। তাহলে মোট ভরবেগ কোনো পরিবর্তন হয়নি, এর অর্থ কি? তাহলে মোট ভরবেগের পরিবর্তন হচ্ছে না, সমান মানে হবে। 0 এসছে। তার মানে ভরবেগের আমরা বলতে আগে পারি, সংঘর্ষের আগে সংঘর্ষের পরে ভরবেগ হ্যাঁ, হচ্ছে সমান হবে, হ্যাঁ, তার মানে সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগটা তোমার কি থাকবে? সমান থাকবে। সর্বদা সমান থাকবে। হ্যাঁ, সেটাই যে এই বাক্যগুলোতে এখানে বলা আছে যে মানে মোট ভরবেগ পি1 প্লাস পি2 ভেক্টর এর অন্তরক 0, অন্তরক মানে যে ডিফারেন্সিয়ালটা 0, তার মানে এই ব্যবস্থার মোট ভরবেগ কি আছে? ধ্রুব আছে। তো ধ্রুব থাকা মানে কি? তার মানে মোট ভরবেগ দ্যাট ইজ ইকুয়াল টু পি, দ্যাট ইজ ইকুয়াল টু পি1 প্লাস পি2, দ্যাট ইজ ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। তাহলে এটা কনস্ট্যান্ট থাকার অর্থ হলো, তাহলে অবশ্যই আমার সংঘর্ষের আগের ভরবেগ তথা ইনিশিয়াল ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ, ফাইনাল ভরবেগ পরস্পর কি থাকবে? সমান থাকবে। এই জন্য আমরা এখানে লিখেছি, দেখো পি ইনিশিয়াল দ্যাট ইজ ইকুয়াল টু পি ফাইনাল। পি ইনিশিয়াল মানে কি? সংঘর্ষের আগের ভরবেগ, ইনিশিয়াল মানে হচ্ছে আদি ভরবেগ। এই আই দ্বারা ইনিশিয়াল ইন্ডিকেট করা হয়, আর এফ দ্বারা কি ইন্ডিকেট করা হয়? ফাইনাল। ফাইনাল মানে হচ্ছে শেষ। তার মানে আমার ইনিশিয়াল ভরবেগ আর শেষ ভরবেগ কি হবে? সমান থাকবে। তো এখন বলো তো ইনিশিয়াল ভরবেগের মধ্যে কয়টা বস্তুর ভরবেগ থাকবে? আমরা এখানে 2টা বস্তু নিয়েছি, তাহলে 2টা বস্তুর আদি ভরবেগের যোগফল থাকবে, আর ফাইনাল ভরবেগের মধ্যে 2টা বস্তুর শেষ ভরবেগের যোগফল থাকবে। জি স্যার। দেখো এই নোটেশন গুলো ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস স্যার। P1i মানে প্রথম বস্তুর আদি ভরবেগ, P2i মানে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ। তাহলে সমান সমানে বামে 2টা বস্তুর আদি ভরবেগের সমষ্টি, সেটাই হচ্ছে তোমার pi। আর ডান পাশে P1f মানে প্রথম বস্তুর শেষ ভরবেগ, আর প্লাস P2f মানে দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তাহলে এই দুটা যোগ করলে কি পাবো আমরা? ওই 2টা বস্তুর শেষ ভরবেগ পাবো, যেটা pf পেয়ে যাবো আমরা। এখন আমরা অঙ্ক করার জন্য আমরা এই সমীকরণটাকে, যেটা তোমরা 9-10 এ পড়ে এসছো, ওই যে m1 u1 প্লাস m2 u2 দ্যাট ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, সেটা আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব বলো? তোমরা নিজেরা বলো। এই যে P1i এটার পরিবর্তে কি লিখবো? ধরো প্রথম বস্তুর ভর m1 আর দ্বিতীয় বস্তুর ভর m2, লিখতে হবে। তাহলে স্যার m1 e1 তাহলে P1i, P মানে mv, m1 v1i, হ্যাঁ, P মানে হচ্ছে mv মানে ভর আর বেগের গুণফল। তাহলে সেই P1i এর পরিবর্তে দেখো কি লেখা হয়েছে, দেখো m1 v1i, v1i দ্বারা প্রথম বস্তুর আদি বেগ, হ্যাঁ, প্রথম বস্তুর আদি বেগ, v1i দ্বারা কি বোঝানো হচ্ছে? প্রথম বস্তুর আদি বেগ। আচ্ছা, পরেরটা কি লেখা হয়েছে? m2 v2i, v2i দ্বারা কি বোঝানো হচ্ছে? তাহলে দ্বিতীয় বস্তুর আদি বেগ। দ্বিতীয় বস্তুর আদি বেগ। এইভাবে দেখো পরেরটা লেখা হচ্ছে m1 v1f প্লাস m2 v2f। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? এটাই হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র, যেটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে? জি স্যার, এটা তো ইউয়ান জি স্যার। দিয়ে বলে। জি স্যার, আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন বলো তোমরা, এখন আমরা এতক্ষণ তো 2টা বস্তু নিয়ে আমরা কাজ করলাম, তাই না? একাধিক বস্তু যদি হতো, মানে সরি 2-এর অধিক বস্তু যদি হয়, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমার এই যে m1 v1i প্লাস তখন এই দুইটার সাথে m3 3i হবে, যোগ হবে। v3i হ্যাঁ, আর ডান প্লাস, পাশে যোগ m3 হ্যাঁ, মানে v3f যতগুলো থাকবে আমরা অঙ্ক Yes, sir. করাবো n পরে। সংখ্যক। হ্যাঁ, আমরা n অঙ্ক সংখ্যক। করার পরে অনেকগুলো বস্তু থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে m3 v2 v3i প্লাস m4 v4i এইভাবে চলে আসবে। আবার এখানে শেষ ভরবেগের এখানেও যোগ হয়ে যাবে, সমান সমান ডান পাশে, মানে যতগুলো থাকবে ততগুলো আমরা ডানে বামে কি করে দিব? যোগ করে দিব। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা আজকে 2-একটা অঙ্ক দেখবো। তো এটাই হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র।
তো আমরা এই যে ভরবেগের নিত্যতা সূত্র যেটা বের করলাম সেটা কিন্তু একমাত্রিক, ওয়ান ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল হলে কিন্তু মানে এই যে তোমার সংঘর্ষটা কিন্তু টু ডাইমেনশনালও হতে পারে। ওয়ান ডাইমেনশনাল বলতে বোঝানো হচ্ছে যে সংঘর্ষে লিপ্ত হয়ে এই বস্তুটা একই দিকে, অর্থাৎ তাদের গতির দিক যেদিকে ছিল সেই বরাবরই গতিশীল হয়েছে, মানে একই রেখা বরাবর গতিশীল। এটাকে বলা হয় একমাত্রিক সংঘর্ষ। কিন্তু যদি সংঘর্ষে লিপ্ত হয়ে যদি দুটা বস্তু যদি দুটা ভিন্ন দিকে গতিশীল হয় সেটাকে বলা হয় দ্বিমাত্রিক সংঘর্ষ। তো দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে দ্বিমাত্রিক সংঘর্ষ অঙ্ক আমি তোমাদের করাবো, দুই একটা করিয়ে দিব আমি। সেক্ষেত্রে ওই যে ভেক্টরের যে উপাংশে বিভাজন যেটা আমরা পড়েছি, ওই উপাংশে বিভাজন নিয়ে এসে কনসেপ্টটা এনে তোমাকে অঙ্কগুলো কি করতে হবে। তো সেটা আমরা পরে অঙ্কে গিয়ে আমরা ক্লিয়ার করে দিব। তো মোটামুটি এটাই হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র। এটা ব্যবহার করে আজকে আমরা দুই একটা অঙ্ক করব। আর গতদিনে আমরা যে এই তোমার এই যে অঙ্কগুলো করানো হয়েছিল এগুলো কি বাসায় দেখেছো? এই যে তোমার সামেশন এফ ইকুয়াল টু এম এর সূত্রে যে একটা প্রয়োগ দেখানো হয়েছিল এই জি স্যার। আচ্ছা, Yes, sir, দেখেছি। এটা তো গতদিনে হয়ে গেছে তাই না? জি স্যার। এবারে ঘর্ষণ বল আমরা ইউজ করে যে অঙ্কগুলো করেছিলাম এগুলো তো গতদিনে আমরা দেখেছি তাই না? এগুলো তো সমস্যা নাই। একটা অঙ্ক বাকি ছিল স্যার। আচ্ছা, আমি ওটাতে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। এবারে এটাও করানো হয়েছে, এটাও আমরা করিয়েছি। আচ্ছা, এবারে আমরা এই পর্যন্ত মনে হয় হয়েছিল সম্ভবত, এই পর্যন্ত হয়েছিল। আরো এইটা এখানে বাকি, শুরু করে আরো নিচে হ্যাঁ এইটা বাকি ছিল, আনত তলের হ্যাঁ এটা বাকি ছিল। আচ্ছা, এটা আরো সহজ। দেখো, এটা চিত্রটা শুধু বুঝতে হবে, বাকি ক্যালকুলেশন পদ্ধতি আগের মতোই। এখানে এই বস্তুটা রাখা হয়েছে একটা আনত তলে, ইনক্লাইন প্লেন, আনত তলে রাখা হয়েছে। আনত তলের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করার কারণে তোমার কি হবে, এই বস্তুটা এই তল বরাবর নিচের দিকে গতিশীল হবে। এখন বলো তো, এখানে কিন্তু বাহ্যিক কিন্তু কোনো ফোর্স নাই, বাহ্যিক কিন্তু কোনো বল এখানে প্রয়োগ করা হয় নাই, কিন্তু একটা সার্টেন অ্যাঙ্গেল করার কারণে এই বস্তুটা দেখা যাবে যে এই বস্তুটা যে ওজন আছে, এই যে এমজি, খেয়াল করো এই যে এমজি যে ওজনটা, এই ওজনের এখানে দুইটা কম্পোনেন্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে এমজি সাইন থেটা আর একটা হচ্ছে তোমার এমজি কস থেটা। এখন এই বরাবর এমজি কস থেটা, এখানে তার ব্যাখ্যাটা দেখো, এই অ্যাঙ্গেলটা থেটা, খেয়াল করো এই অ্যাঙ্গেলটা থেটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে উপরের এই উপরের এই শীর্ষবিন্দুর অ্যাঙ্গেলটা কত হবে বলো তো, মুখে মুখে বলো। 90 মাইনাস 90 মাইনাস থিটা স্যার। 90 মাইনাস থিটা। হ্যাঁ, 90 মাইনাস থিটা। ত্রিভুজে তোমার এখানে এটা 90 হলে 90 থেকে এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব। আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার? আচ্ছা, ওই নেটের প্রবলেম মনে হয়, বোঝা যাচ্ছে না এই জন্য। তো স্যার এখন যাচ্ছি। আচ্ছা, এখন যাচ্ছে। হ্যাঁ, এটা থেটা হলে এই নিচের এই অ্যাঙ্গেলটা 90, তাহলে 90 থেকে থেটা মাইনাস করলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, 90 মাইনাস থেটা। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো, আমরা ওজনের ক্রিয়ারেখা নিচের দিকে দেখাচ্ছি, এই বস্তুটা যখন এখানে অবস্থান করছে তখন তার ওজন এমজি খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থেটা। এটাও 90 মাইনাস থিটা হবে স্যার, যেহেতু বাহু দুটো সমান্তরাল। হ্যাঁ, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কি হবে? সেম অ্যাঙ্গেল হবে। একটু জ্যামিতিক জ্ঞান দরকার, 8-9 এর জ্যামিতিক জ্ঞান। তাহলে এই অ্যাঙ্গেলটা এই ওজনের ক্রিয়ারেখার সাথে এই রেখাটা 90 মাইনাস থেটা অ্যাঙ্গেল তৈরি করবে। তো এই রেখা আর এই রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। 90 থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিই 90 মাইনাস থেটা, তাহলে আমরা এই যে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, দ্যাট ইজ থেটা। থিটা হয়ে যাবে স্যার, 90 কাটা যাবে, হ্যাঁ, থিটা থাকবে। দেখ এটা বুঝতে পেরেছি কিনা? তাহলে ওজন এই রেখার সাথে থেটা অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে এই বরাবর উপাংশ হবে এমজি কস থেটা, যার সাথে কোণ তৈরি করে সেই বরাবর আনুভূমিক উপাংশ cos থিটা। তাহলে এই বরাবর এমজি কস থেটা আর এই বরাবর তৈরি হচ্ছে তোমার এমজি সাইন থেটা। এখন কোন বলের কারণে এই বস্তুটা, বাহ্যিক তো ফোর্স নাই, তাহলে কোন বলের কারণে এই বস্তুটা এই তল বরাবর গতিশীল হয়েছে বলো? উত্তর হচ্ছে ওই যে অভিকর্ষ বল স্যার। হ্যাঁ, ওজনের অভিকর্ষ বল উপাংশ বল স্যার। হ্যাঁ, ওজনের যে কম্পোনেন্টটা তৈরি হয়েছে এমজি সাইন থেটা, সেই বলের কারণে এটা গতিশীল হয়েছে। তো সেই বলটা কত? এমজি সাইন থেটা। আচ্ছা, এখন বলো তো, এখানে যদি পথের ঘর্ষণ থাকে তাহলে ঘর্ষণটা অবশ্যই কোন দিকে কাজ করবে? গতির বিপরীত দিকে কাজ করবে। গতির বিপরীত দিকে। এমজি সাইন থিটার বিপরীতে। এমজি সাইন থেটার বিপরীত দিকে। এখন আমরা শুরুতে ঘর্ষণ বল নাই বিবেচনা করব, দুইটাই আমরা বিবেচনা করব। তো ঘর্ষণ বল যদি না থাকে তাহলে এফ কে কত হবে? এই ঘর্ষণ বলের মান কত হবে? 0 হবে, নাই, 0। হ্যাঁ, মসৃণ তল। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন দেখো আমরা প্রতিক্রিয়া বলটা কিভাবে বের করতে পারি, খেয়াল করো। প্রতিক্রিয়া বল দেখো, এটা এই লাইনটা বুঝতে পেরেছে কিনা? দেখো, এই ভার্টিক্যালি কয়টা ফোর্স দেখতে পাচ্ছ? উপরের দিকে কি একটা ফোর্স, আর
আর এই আর এর বিপরীত দিকে আরেকটা ফোর্স দেখা যাচ্ছে mg cos একটা এমজি কস থিটা। জি তাহলে স্যার আমরা একটাই। তাহলে আমরা ওই যে এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু সরাসরি বের করা যায় ওই যে সামেশন এফ ইকুয়াল টু সামেশন এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই, ওই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এগুলো করতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা সরাসরি এটা অ্যাপ্লাই করেছি সরাসরি, যেহেতু এখানে আর অন্য কোনো ফোর্স নাই। মানে তোমরা কি করবে, সামেশন এফ ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু আর মাইনাস এমজি কস থিটা, এটা হচ্ছে ডিটেইলস পদ্ধতি, যে পদ্ধতিটা আমরা আগের অঙ্কে আমরা দেখিয়ে এসেছি, যার জন্য আমি আর এখানে ডিটেইলস আনি নাই। তো সামেশন এফ y that is equal to r minus mg cos theta, যেহেতু r আর mg cos theta কি পরস্পর বিপরীত দিকে। আচ্ছা বলো তো সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু এম এ ওয়াই, তো এ ওয়াই এর মানটা কত হয় বলো? ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন জিরো হবে স্যার, যেহেতু এটা অ্যাক্সেলারেশন নাই, যার ভার্টিক্যালটা জন্য এটা অ্যাক্সেলারেশন শূন্য হয়ে জিরো। গেলে ফাইনালি ক্যালকুলেশন করলে কি জিরো হয়? হবে। হ্যাঁ, ওটা জিরো হয়ে যায়, তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে r ইকুয়াল টু mg cos theta তৈরি হয়। দেখো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা, কিভাবে আসে? স্যার স্যার জিরোটা কি ওই স্যার আনুভূমিক বরাবর যায় এজন্য স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনুভূমিক বরাবর গতিশীল। উল্লম্ব বরাবর যেহেতু যায় না, এই জন্য হ্যাঁ, তো জিরো, আনুভূমিক তাই না বরাবর স্যার? গতিশীল বলে আনুভূমিক ত্বরণটা আছে, কিন্তু ওই উলম্ব ত্বরণটা নাই। আনুভূমিক অ্যাক্সেলারেশন আছে, কিন্তু উলম্ব অ্যাক্সেলারেশনটা নাই, যার জন্য এ ওয়াই এর পরিবর্তে জিরো বসানো হয়। কারণ বস্তুটা শূন্যের উপর দিয়ে, মানে এই তল বরাবর তো উপরে নিচে লাফিয়ে লাফিয়ে চলছে না, এটা তল বরাবর গতিশীল হয়েছে, যার জন্য ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন নাই, এ ওয়াই জিরো। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা এখানে ফাইনালি আর ইকুয়াল টু এমজি কস থিটা পেয়ে যাচ্ছে। এবারে মান বসিয়ে দাও, মান বসানো হলে ফাইনালি আমরা এখানে প্রতিক্রিয়া বল পেয়ে গেলাম। এখন আমাদের অ্যাক্সেলারেশন বের করতে হবে। তো অ্যাক্সেলারেশন বের করার জন্য প্রথম ক্ষেত্রে আমরা ঘর্ষণ বলটা নাই বিবেচনা করে নিচ্ছি। তো ঘর্ষণ বল না থাকলে কি করবে? তাহলে ঘর্ষণ বল না থাকলে সামেশন এফ ইকুয়াল টু এম এ। তো এই সামেশন এফ এর জায়গায় কয়টা বল আমরা এখানে দেখতে পাচ্ছি? শুধু একটা বল আছে এখানে, সেটা হচ্ছে এমজি সাইন স্যার থিটা। এটা এমজি এমজি সাইন সাইন থিটা, থিটা একমাত্র। ঘর্ষণ বলটা কিন্তু নাই, আমরা তলটা মসৃণ বিবেচনা করে নিচ্ছি। দুইটাই আমি দেখাবো, তলটা মসৃণ বিবেচনা করে নিয়েছি। তাহলে ঘর্ষণ বল এফ কে শূন্য, তাহলে শূন্য হলে তার এখানে এফ কে মাইনাস এফ কে লেখার দরকার নাই, কারণ এফ কে ঘর্ষণ বল না থাকা মানে তো আর সেটা কাউন্টে ওটা আনার নাই। প্রয়োজনই নাই। আচ্ছা, তাহলে এ এম আর এম কাটাকাটি হয়ে দেখো এ ইকুয়াল টু জি সাইন থিটা তৈরি হচ্ছে। এবারে মান বসিয়ে দিলে ক্যালকুলেশন করে দেখো 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এই বস্তুটা তল বরাবর কি হবে, নিচের দিকে গতিশীল হবে। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, তাহলে কি স্যার এ সমান যদি জি সাইন থিটা এটা স্যার সূত্র হিসেবে ইউজ করতে পারবো স্যার যখন ঘর্ষণ থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এটা ইউজ করা যাবে যদি তোমার ঘর্ষণ বল না থাকে। আবার আরো স্যার, অনেক একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার যদি স্যার ঘর্ষণ গুণাঙ্ক প্রশ্নে না দেওয়া থাকে তাহলে স্যার ঘর্ষণ বলটা বিবেচনা করব না। আচ্ছা, এখন যদি ঘর্ষণ গুণাঙ্ক প্রশ্নে দেওয়া না থাকে, কিন্তু যদি এখানে ঘর্ষণ বল এখানে ইন্ডিকেট করা আছে, ধরো এফ কে ইন্ডিকেট করা আছে, সেক্ষেত্রে অবশ্যই দেওয়া থাকবে। আর যদি তোমার ইন্ডিকেট করা আছে বাট কোনো ভ্যালু দেওয়া নাই, সেক্ষেত্রে ফ্রিকশনলেস মিডিয়াম ধরে অঙ্ক করবে। হ্যাঁ ওইটাই তো। যেহেতু মান দেওয়া নাই, Okay. তাহলে তো তুমি ঘর্ষণ বল বের করতে পারছো না, তাহলে তো অঙ্ক করা যাবে না। কিন্তু কিন্তু অবশ্যই চিত্রে যদি ঘর্ষণ বল ইন্ডিকেট করা থাকে, তার মানে বুঝতে হবে যে এই এখানে ঘর্ষণ আছে, সেক্ষেত্রে অবশ্যই যদি ডাটা স্যার যদি মান দেওয়া না থাকে তাহলে এফ কে দেওয়ারও যৌক্তিকতা নাই স্যার। হ্যাঁ তাই হ্যাঁ, না? আর এফ কে দেওয়া থাকা মানে এখানে আসলে মান দেওয়া থাকবে। আমি এখানে দিয়েছি আমি দুইটা কনসেপ্ট বোঝানোর জন্য। এই তাহলে প্রথম কনসেপ্ট আমরা করলাম ঘর্ষণ বল ছাড়াই, মানে মসৃণ তল বিবেচনা করে। এবারে চলে আসো দ্বিতীয় কেসটা, এখন নিজেরাই পারবে, এখন আর আমার বলার দরকার নেই। এই যে মিউকের মানটা আমি এখানে বলে দিয়েছি, তো মিউকের মান বলা থাকলে তো আমি ঘর্ষণ বল বের করার সূত্র আমাদের জানা আছে। মিউকে যদি দেওয়া থাকে তো মিউকে ইকুয়াল টু এফ কে বাই আর, তাহলে এফ কে ইকুয়াল টু কি হয়, মিউকে আর। গতদিন আমরা অঙ্ক করেছি অনেকগুলো অঙ্ক, তো এই যে আর কিন্তু আমরা বের করেছি, এই যে দেখো আর হচ্ছে তোমার এই যে 169.74, এই মানটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তো এই আর কে যদি মিউকে দ্বারা গুণ করা হয় তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ঘর্ষণ বল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে ঘর্ষণ বল পেয়ে গেলাম। এবারে দেখো সামেশন এফ ইকুয়াল টু এখন কি এম এ, দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে হবে, ওই যে এমজি সাইন থিটা থেকে ঘর্ষণ বলটা মাইনাস করতে হবে। এখন কনসেপ্ট আগেরটাই, এখন আর নতুন কোনো কনসেপ্ট না। এখন এখানে ফাইনালি মান বসিয়ে ক্যালকুলেশন করলে তুমি অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছ। বুঝতে পারছি। বুঝতে পেরেছো কিনা? তাহলে ঘর্ষণ বল বিবেচনা Yes, sir, করলে, সোজা। হ্যাঁ ঘর্ষণ বল বুঝতে পারলে সহজ, আর না বুঝতে পারলে কঠিন। আসলে তোমাদের ক্লাসের উপস্থিতি আজকে তো অনেক কম দেখতে পাচ্ছি, 35 জন মাত্র। আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটি আনত তলে দেখলাম। এছাড়াও এই দ্বিতীয় সূত্রের প্রয়োগের আরো বহু অঙ্ক আছে।
তোমরা ওই যে আমি ইউটিউবে যে ভিডিওটা দিয়েছি প্লে লিস্টে যাবে, আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে দেখবে যে নিউটনিয়ান মেকানিক্স, ওখানে 6-7টা লেকচার আছে, এই জুম ক্লাস বাদেই লেকচার আছে। ওখানে ওই যে অনেকগুলো বস্তু যদি সুতো দিয়ে পরপর জোড়া লাগানো হয়, বিভিন্ন অংশে টান কত হবে, অনেকগুলো বস্তু যদি পরপর যদি বস্তু জোড়া লাগানো থাকে, তাহলে সেক্ষেত্রে একটা বস্তু আর একটা বস্তুর উপরে কি পরিমাণে ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, এরা যে একটা কমন অ্যাক্সেলারেশনে গতিশীল হবে, সেই অ্যাক্সেলারেশনটা কত হবে, এই টাইপের অনেকগুলো প্রবলেম আমি অলরেডি আপলোড করেছি। ওই ভিডিওগুলো তোমরা A to Z দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে তোমরা। অনেক টাইপের এই চ্যাপ্টারে আসলে বহু টাইপের অঙ্ক আছে, অনেক টাইপের অঙ্ক আছে, যেগুলো তোমরা আমার ভিডিওটা দেখো, অনেক উপকার হবে তোমাদের। বিভিন্ন কলেজ পরীক্ষা, ভর্তি পরীক্ষা, বোর্ড পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের কাজে আসবে ওইগুলো থেকে অনেক প্রশ্ন হয়। তো তোমরা ওই ভিডিওগুলো আজকে দেখে নিও সবাই, ঠিক আছে? আরেকটা প্রবলেম দেখো আজকে, ভেরি ইম্পর্টেন্ট। লিফটে কোন একটা মানুষের বা কোনো বস্তুর আপাত ওজন বা প্রতিক্রিয়া বল আমরা কিভাবে বের করতে পারি? নরমালি তো আমরা যে লিফটে উপরে নিচে উঠানামা করি, তোমরা কি কখনো একটু খেয়াল করে দেখেছো যে লিফটটা যখন শুরুর দিকে তোমরা যখন উপরের দিকে উঠছো, তখন তোমার কিছুটা ওজন, তোমার যে ওজন, প্রকৃত ওজন তো W = mg, জি স্যার, তোমার ওজন ওজন থেকে বেশি কিছুটা লাগে একটু হালকা, মানে বেশি ওজন অনুভূত হয়। আবার যখন নিচে নামো, উপরের দিকে ওঠার সময় স্যার উপরে ওঠার সময়, আবার নিচে নামার সময় কিছুটা একটু হালকা অনুভূত হয়। হালকা লাগে। আবার জি যদি স্যার। সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়, সেই ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটে, সেইগুলোই আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে সামেশন F = m এর সূত্রের প্রয়োগ, মানে এত ভ্যারাইটির প্রবলেম এখানে আছে, তোমরা আশ্চর্য হয়ে যাবে। আমার ভিডিওগুলো দেখো, ওখানে অনেক টাইপের ভ্যারাইটির প্রবলেম ওখানে আমি করে দিয়েছি। আচ্ছা, এখন দেখো 1 নম্বরে যেটা দেখানো হচ্ছে যে এখানে আমি একটা প্রতীক দিয়ে কি যেন বোঝানোর চেষ্টা করতেছি, বলো তো এটা দ্বারা কি ইন্ডিকেট করছি আমি? তার উপরে আবার তীর চিহ্ন দিয়ে তীর চিহ্ন উপরের দিকে দেখানো হচ্ছে। তাহলে এটা দ্বারা ত্বরণ উপরের দিকে হচ্ছে ত্বরণ স্যার, উপরের ত্বরণ দিকে তো স্যার। স্যার উপরের লিফটটা দিকে। উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, মানে লিফটটা ত্বরণে ঊর্ধ্বগামী। এই যে ডান দিকের চিত্রটা দেখো এখন, এই যে ডানে লিফটটা ত্বরণে ঊর্ধ্বগামী, এইটা বোঝানো হচ্ছে। আচ্ছা, তো লিফটের এখানে সারফেস, এটা হচ্ছে লিফটের সারফেস বা মেঝে, যার উপরে আমরা দাঁড়িয়ে থাকি। তো এখানে একটা মানুষ আছে ধরো, তো মানুষটার ওজন কোন দিকে থাকবে? খাড়া নিচের দিকে থাকবে, W = mg, এটা তার প্রকৃত ওজন। হ্যাঁ, আর লিফটের সারফেস ওই মানুষের উপরে কি দিবে বলো তো? প্রতিক্রিয়া বল দিবে। তো প্রতিক্রিয়া বল মানুষ Yes, sir. অনুভব করবে। তুমি প্রতিক্রিয়া বল কখন অনুভব করো? যখন অন্য তোমার উপরে কেউ বল প্রয়োগ করে, তখন তুমি প্রতিক্রিয়া বলটা, মানে তোমার যে ওজন আছে, তখন তুমি অনুভব করতে পারো। যেমন তুমি বসে আছো, এখন কিন্তু তুমি তোমার ওজনটা ফিল করছো, কিন্তু তুমি যদি 7 থেকে লাফ দাও শূন্যে, তখন কিন্তু তুমি ফিলিংসটা তোমার আসবে না, ওজনের মানে অনুভূতির যে ব্যাপারটা। কিন্তু তুমি যখন কোনো একটা ওজনহীনতা। হ্যাঁ, ওজনহীনতা অনুভব হবে ওখানে। কিন্তু যখন তুমি কারোর উপরে যখন তুমি পড়ে যাবে, তখন কিন্তু তুমি আবার বুঝবে যে না, তোমার উপরে কেউ বল প্রয়োগ করেছে, তার মানে তুমি কিছু একটা বুঝতে পারছো। তার মানে অনুভবের যে ব্যাপারটা, এটা নির্ভর করবে কার উপরে? অন্য যখন তোমার উপরে কি করবে? প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তাহলে এই যে তোমার যে ওজন mg, সেটা তো খাড়া নিচের দিকে, আর এই মেঝে তোমার উপরে যে প্রতিক্রিয়া বল দিবে, সেটাই তোমার অনুভূতি। তো সেই প্রতিক্রিয়া বলকে আমরা R1 নামকরণ করতে পারি। আবার এই প্রতিক্রিয়া বল আর তুমি যে ওজনটা অনুভব করবো, সেটাকে আমরা আপাত ওজনও নামকরণ করি অনেক সময়, যেটাকে আমরা W1 নামকরণ করতে পারি। R1 ও লিখতে পারো, W1 ও লিখতে পারো, দুটোই সেম জিনিস। তার মানে এই মেঝে তোমার উপরে যে বলটা দিচ্ছে, সেটাই তো তোমার আপাত ওজন বা প্রতিক্রিয়া বল, ঠিক আছে? তো সেটাকে W1 ও লিখতে পারো, R1 ও লিখতে পারো। এখন বলো তো, এই ভার্টিক্যালি তাহলে আমরা কয়টা ফোর্স দেখতে পাচ্ছি বলো? এটা হচ্ছে সে যে অনুভব করছে আপাত ওজন W1 বা প্রতিক্রিয়া বল R1, আর একটা ওজন আছে mg, সেটা নিচের দিকে। তাহলে এখন লিফটটা যেহেতু ঊর্ধ্বগামী, তাহলে কোন ফোর্সটা বড় হবে? উপরের দিকের ফোর্স বড় হবে না নিচের দিকের ফোর্স বড় হবে? উপরের দিকেটা বড় হবে স্যার। যেহেতু উপরের দিকেরটা বড় উপরের হবে দিকে। স্যার। হ্যাঁ, যেহেতু ঊর্ধ্বগামী, অবশ্যই উপরের দিকের বল বড় হবে, নিম্নগামী হলে নিচেরটা বড় হতো। আচ্ছা, তাহলে এখন দেখো তো এই বাক্যটা কি আমাকে এখন বলতে হবে কিনা, দেখো এই যে সামেশন F = W1 - W। W1 টা বড় হবে, ঊর্ধ্বগামী ফোর্সটা বড় হতে হবে, ওই আপাত ওজনটা বড় হবে, আর নিচের যে ওজন W, এটা ছোট হবে। এগুলো কিন্তু ফোর্স। তাহলে সামেশন F মানে কি? ma, that is equal to W1 - mg। এই যে W মানে হচ্ছে mg, প্রকৃত ওজন যেটা। তাহলে ফাইনালি W1 = mg + ma। এখন দেখো এই বাক্যটার অর্থ কি, দেখো কি হচ্ছে, বাক্যটার কি অর্থ তোমার কাছে মনে হচ্ছে? এই বাক্যটার অর্থ কি বলো? m × g + a, এটার অর্থ কি? তার মানে স্যার লিফটের ত্বরণটা, উপরের দিকে। কার্যকরী ত্বরণটা বেড়ে যাচ্ছে স্যার।
কার্যকরী ত্বরণ কার্যকরী ত্বরণের ত্বরণটা সাথে দেখো ভর কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এখানে লিফটের ত্বরণের সাথে জি ত্বরণটা অ্যাড হয়ে যাচ্ছে। লিফটটা যে ত্বরণে ঊর্ধ্বগামী সেই ত্বরণটার সাথে জি ত্বরণটা কি হচ্ছে, অ্যাড হচ্ছে। ক্যালকুলেশন থেকে দেখো আমরা কিভাবে মাইনাস চিহ্ন বিবেচনা করে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে জি এর সাথে লিফটের ত্বরণটা অ্যাড হওয়ার কারণে নিট ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, আর ত্বরণ বৃদ্ধি পাওয়ার কারণে এই লোকটার উপরে আপাত ওজন তোমার কি হচ্ছে বা প্রতিক্রিয়া বল কি হচ্ছে তোমার বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমার এখানে এই যে এমজি যেটা এমজি যে ফ্যাক্টর, এই এমজি ফ্যাক্টরের সাথে এই যে এম এ যে ফ্যাক্টর এটা কি হচ্ছে, যোগ হচ্ছে। তো এই এমজি ফ্যাক্টরের সাথে এম এ ফ্যাক্টরটা যোগ হওয়ার কারণে ওই লোকটার আপাত ওজন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ইয়েস স্যার, বুঝছি। এবারে নিচেরটা ব্যাখ্যা করো এখন। স্যার সামেশন এফটা স্যার কি জানি স্যার? হ্যাঁ বলো বলো। সামেশন স্যার সামেশন এফটা কি জানি বলছিলেন? নিট বল, ও নিট নিট বল, বল নিট। নিট বল। হ্যাঁ মোট মানে বল। অনেকগুলো বল কাজ করলে অনেকগুলো বলের মিলিত ক্রিয়ায় যে বলটা তৈরি হয় এটাকে বলা হয় নিট বল, নিট ফোর্স। আচ্ছা এখন দ্বিতীয় চিত্রটা আমার আর বলার দরকার নেই, তোমরা নিজেরাই পারবে। লিফটটা এ ত্বরণে নিম্নগামী ত্বরণে কিন্তু। আচ্ছা তাহলে সেক্ষেত্রে এই লোকটার ওজন এমজি নিচের দিকে থাকবে, প্রতিক্রিয়া বল কিন্তু সবসময় উপরের দিকে থাকবে, কেননা তোমার সারফেস লিফট নিচে নামুক বা উপরে উঠুক সব সময় কিন্তু লিফটের সারফেস তোমার উপরে যে প্রতিক্রিয়া বল দিবে সেটা কিন্তু অবশ্যই কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে তাহলে এই ওজনের ক্ষেত্রে বৃদ্ধি হবে। হ্যাঁ এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা আমরা নামকরণ করেছি R2 অথবা আপাত ওজনকে নামকরণ করেছি আমরা W2। এই ক্ষেত্রে নিম্নগামী হলে অবশ্যই আমার কি W2 বড় হবে নাকি W টা বড় হবে বলো? নিম্নগামী কিন্তু। ডাব্লু বড় হবে স্যার, কারণ ডাব্লিউ ডাব্লুর দিকে নিম্নগামীর যাচ্ছে। ক্ষেত্রে অবশ্যই নিম্নগামী যে ফোর্স W আছে সেটা বড় হবে। তাহলে দেখো এই যে ক্যালকুলেশন নিজেরাই বুঝতে পারছো এখন। সামেশন F = W - W2। তো সামেশন F মানে হচ্ছে MA, সামেশন F এর পরিবর্তে কি লিখবো আমরা, MA লিখবো, আর W এর পরিবর্তে MG - W2। তাহলে W2 = MG - MA। দেখো ওই সমীকরণের সাথে এটার আগে পার্থক্য করো, তাহলে হয়ে গেছে। তাহলে জি ওখানে স্যার, ওটা যোগ হয়েছিল, এটা বিয়োগ। হ্যাঁ ওখানে অ্যাড হয়েছিল আর এখানে বিয়োগ হয়ে যাচ্ছে। ওই প্রকৃত ওজন এমজি থেকে এম এ মাইনাস হয়ে যাচ্ছে আর ওখানে যোগ হয়েছিল। তাহলে আমার এখানে প্রকৃত ওজন থেকে এম এ মাইনাস হয়ে গেলে আলটিমেট আমার এখানে ওজন কি হবে, কিছুটা কমে যাবে না? তাহলে এই জি জন্য স্যার, তোমার কম মনে হবে। হ্যাঁ লিফটটা যদি তোমার নিম্নগামী হয় তাহলে সেক্ষেত্রে তোমার কিছুটা নিজেকে হালকা অনুভূত হয়। এখন দেখো এখানে আমার কয়েকটা কেস আছে। এক নাম্বার কেস আমি এক নাম্বারটাই লিখেছি, দুই নাম্বার কেসটা আমি মুখে বলবো। এ ইকুয়াল টু যদি জি হয়, এ ইকুয়াল টু জি মানে কি জানো, যে লিফটটা নিম্নগামী বা মুক্ত ভাবে পড়বে, মানে অভিকর্ষ এর সমান্তরণে সমান। নিম্নগামী যদি হয়, মানে জি এর মান কত 9.8, তো লিফটটাও যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান্তরণে নিম্নগামী হয় তাহলে সেক্ষেত্রে এ আর জি সমান হয়ে গেলে এখানে মান বসালে W2 কত হবে, 0 হয়ে যাবে না? জি স্যার। তাহলে W2 0 হলে এটার অর্থ কি বলো? এই যে এটার তখন মিনিংটা স্যার কি? কোনো ওজনে অনুভব করবে ওজন না, মনে হবে যে একদম ফ্রি, তার মানে তোমার ফিলিংস কি হবে, তোমার ফিলিংসটা কি দাঁড়াবে? মানে কোনো ওজন নাই এরকম মনে হবে স্যার। ফিলিংসটা হচ্ছে তুমি নিজেকে ওজনহীনতা অনুভব স্যার করবে। একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এটা অবস্থায় সৃষ্টি হয় স্যার যখন স্যার লিফটে স্যার ছিঁড়ে যায় তখন? হ্যাঁ হ্যাঁ তখন আচ্ছা, হয়, আচ্ছা। তখন এই ঘটনাটা ঘটে, এছাড়াও এটা ঘটে না। আচ্ছা তাহলে সেক্ষেত্রে তোমার এ যদি জি এর সমান হয়, যেটা হয় আর কি, ওই যে লিফটের তার বা ওই মানে কেবল যেটা থাকে ওইটা যদি কখনো ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে আর কি। নরমালি এটা কিন্তু হয় না। আচ্ছা তো সেটা হলে কি হবে, সেটা হলে যেটা হবে যে তুমি তোমার কোনো ওজনহীনতা, তোমার কোনো ওজন তুমি অনুভব করতে পারবে না, নিজেকে হালকা অনুভব করবে তুমি। আচ্ছা এটা একটা কেস, এই কেসে তুমি নিজেকে ওজনহীনতা অনুভব করছো। দুই নাম্বার কেস যদি এ গ্রেটার দ্যান জি হলে কি হবে বলো? যদি লিফটটা এত দ্রুত নিচে নামছে যে তখন ত্বরণটা লিফটের জি এর ছাদ চেয়ে মাথায় বেশি, লাগবে। জি এর চেয়ে বেশি, সেই ক্ষেত্রে তো তুমি লিফটের যে সারফেস সেখান থেকে কিন্তু তুমি শূন্যে উপরে উঠে যাবে। আর জি ওই স্যার, যে আরো বেশি উঠবো, কারণ লিফট বেশি স্পিডে নামবে। হ্যাঁ লিফটটা যে অনেক স্পিডে নিচে নেমে যাচ্ছে আর তোমার ওই যে লিফটের যে ছাদ, এই ছাদ তোমার মাথায় এসে কি করবে, স্ট্রাইক করবে, আঘাত আঘাত করবে। করবে। আর আঘাত করা মানে এই ক্ষেত্রে মানুষ অনেক সময় দুর্ঘটনা ঘটে, মারা যায়। আধুনিক লিফটে অবশ্যই এই ঘটনাগুলো ঘটে না। আগেকার যুগে যে লিফট গুলো ব্যবহার করা হতো সেই লিফট গুলোতে কিন্তু তোমার আহ ওই দড়ি বা কেবল ছিঁড়ে গেলে একদম গ্রাউন্ড ফ্লোরে এসে ওটা স্থির হয়ে যেত। কিন্তু এই এখনকার যুগে যে লিফট গুলো তৈরি হয়েছে সেগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে ধরো 20 তলায় যদি কেবলটা ছিঁড়ে যায় তার পরের ফ্লোরে এসে ওটা আবার থেমে যায়।
ওইভাবে মেকানিক্যাল ব্যবস্থার মাধ্যমে ওটাকে ওইভাবে তৈরি করা হয়েছে। সুতরাং এখনকার যুগে লিফটের যে দুর্ঘটনা এটা খুবই কম ঘটে, আগেকার যুগে কিন্তু খুব দুর্ঘটনা ঘটতো এগুলো, যেটা এই দড়ি ছিঁড়ে গেলে এই দুর্ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকে। এই তাহলে তোমার এই 2 নাম্বার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো এখন? জি স্যার। আচ্ছা, জি স্যার। 3 নাম্বার যে কনসেপ্টটা, যা। 3 নাম্বার কনসেপ্টটা এখন বলো কি এখানে কি দেখানো হচ্ছে বলো? লিফটটা যদি সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়, সমবেগে নট সমত্বরণ, সমবেগে যদি ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়, সেই ক্ষেত্রে দেখো সামেশন এফ ইকুয়াল টু, এটা ঊর্ধ্বগামীটা আমি দেখাচ্ছি বাম পাশে, সামেশন এফ ইকুয়াল টু W1 মাইনাস mg, প্রথম যে চিত্রটা, তাহলে m এ W1 মাইনাস mg, তো এই এর পরিবর্তে কত লিখবো বলো? 0। 0 যেহেতু সমবেগ, মানে ত্বরণ নাই স্যার, সমবেগে যাচ্ছে। ত্বরণ নাই, আর ত্বরণ না থাকলে তো তোমার এ কত হবে? 0 হবে। তার মানে সেই ক্ষেত্রে W1 কি চেঞ্জ হলো না প্রকৃত ওজনের সমান হচ্ছে? দেখো প্রকৃত ওজনের সমান প্রকৃত হবে। ওজনের সমান হচ্ছে। তার মানে কি তোমার ফিলিংস কি হবে? ফিলিংস, বাস্তবে যেটা ওজন এরকমই মনে হয়। বাস্তবে যেটা হয় সেটা হ্যাঁ ফিলিংস মানে বুঝো তো নাকি? অনুভূতি। স্যার অনুভূতি। অনুভূতি। আমরা কি অনুভব করব? ওজন কিন্তু অনুভূতির ফল, এই জন্য ফিলিংস কথা বলা জি হচ্ছে। স্যার। ওজনটা কিন্তু অনুভূতির একটা ফল, যে তোমার উপরে কেউ বল প্রয়োগ করলে তোমার ওই ফিলিংসটা তৈরি হয়, এই জন্য ফিলিংস বলা হয়। ফিলিংস মানে কিন্তু অন্য কোনো কিছু না। আচ্ছা, একইভাবে তোমার আমরা নিম্নগামী, আসলটা অনুভব করতে পারি না। আচ্ছা একইভাবে নিম্নগামী লিফটটা যদি সমবেগে নিম্নগামী হয়, তাহলে এই ক্যালকুলেশনটা আসবে। তাহলে সেক্ষেত্রে W2 কত হয়ে যাচ্ছে? mg হয়ে যাচ্ছে। স্যার তার মানে একই ঘটনা। কিন্তু আমার আপাত ওজন আর প্রকৃত ওজন সেম। তার মানে কি লিফটটা যদি সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়, সেক্ষেত্রে আমার আপাত ওজনের কিন্তু কোনো পরিবর্তন হবে না। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন অঙ্কগুলোকে কি তোমরা একটা অঙ্ক লিখতে পারবে না? যে ধরো তোমার ওজন কত, কি বলে ভর কত, ধরো 50 কেজি। তো 50 কেজি ভরের একজন ভদ্র বালক ইমন হোসেন একটি লিফটে দণ্ডায়মান। তো লিফটটা যদি তোমার ধরো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়, তাহলে সেই ক্ষেত্রে আপাত ওজন কত বের করা যাবে না? সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হলে, ঊর্ধ্বগামী হলে এটা দিয়ে বের করবে m * g + a, আর সমত্বরণে নিম্নগামী হলে m * g - a, এটা দিয়ে এগুলো সূত্র হিসাবে ইউজ করবে। হ্যাঁ, এগুলো সূত্র হিসাবে ইউজ করবে, এগুলো মুখস্থ করবে এগুলো। আর যদি সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়, সেক্ষেত্রে কিন্তু ওজন আর তোমার ওজন W1 বা W2 যেটাই বলো না কেন, W1 W2 লেখার দরকার নাই। সেক্ষেত্রে তোমার প্রকৃত ওজন যেটা সেটাই তুমি অনুভব করবে। তার মানে সেক্ষেত্রে ফাইনালি একবারে লিখবে W = mg, কেননা সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হলে তার ওজনে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? এই তাহলে এই টাইপের অঙ্ক একটু দেখবে। হ্যাঁ, তোমরা নিজেরা একটু অঙ্কগুলো একটু লিখে করার চেষ্টা করবে। তো মোটামুটি আজকে ফোনের সময় শেষ হয়ে গেছে। এখান থেকে বই থেকে কয়েকটা অঙ্ক আমি নিয়ে আসছি, শাহজাহান তপনের বই। ওই যে ভরবেগের নিত্যতা সূত্রে কিছু অঙ্ক, খুবই ইজি অঙ্ক, এগুলো তোমরা নিজেরাই পারবে। 4 কেজি ভরে একটি পাখি একটি আম গাছে বসে আছে। তাহলে পাখির ভর 4 কেজি, বসে থাকার কারণে তার বেগ কত হবে? 0, স্থির অবস্থায় আছে। এবারে পাখিটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে এত ভরের একটি বুলেট আনুভূমিক বেগে গিয়ে আঘাত করেছে, আনুভূমিক ভাবে গিয়ে। তো তাহলে তোমার এখানে বুলেটের ভর বেগ কত সেটা বলা আছে, আর বুলেটের ভর কত সেটা বলা আছে। তাহলে এই যে দেখো m2 এর মানটা বলে দেওয়া আছে, আর u2 এর মানটা এখানে বলা আছে। এখন কি বলেছে দেখো, বুলেটটি পাখির মধ্যেই রয়ে গেল। আচ্ছা বলো তো, বুলেটটা যদি পাখিকে বিদ্ধ করে বুলেট পাখির মধ্যেই রয়ে যায়, তাহলে রয়ে গিয়ে কি হচ্ছে, পাখিটি আনুভূমিক বরাবর কত বেগে গতিশীল হবে সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, বুলেটটা যে পাখির মধ্যে রয়ে গেল, এখন পাখির মধ্যে রয়ে গিয়ে কিন্তু পাখিটা আনুভূমিক বরাবর গতিশীল আছে, তাহলে কি বুলেটটা কি স্থির না গতিশীল বলো? দুটাই তো একই বেগে গতিশীল। একই বেগে গতিশীল হবে। এখন এরা অঙ্কটা কিভাবে করেছে একটু দেখো, এরা অঙ্কটা কি করেছে দেখো, গুলির শেষ বেগ 0 ধরে নিচ্ছে। এটা কিন্তু আসলে ভুল, এটা 0 ধরা ঠিক হয় না এদের, কেননা বুলেটটা তো পাখির মধ্যে রয়ে যাচ্ছে, বা পাখিটা তো স্থির না। পাখি স্থির থাকলে না তোমার বুলেটের বেগটা স্থির হয়ে যেত, বুলেটটাও তো পাখির সাথে গতিশীল। তার মানে বুলেট আর পাখি কিন্তু একটা মিলিত বেগে গতিশীল হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে জানো, v1 = v2 = কি লিখবে বলো? v1 = v2 v1 v2 v লিখবো স্যার। হ্যাঁ v লিখবে।
এখানে যে অঙ্কটা করা আছে এখানে কিন্তু একটা ভুল কনসেপ্ট অঙ্কটা করা আছে, এটা ফলো করবে না তোমরা, আমি কিন্তু বলে দিচ্ছি। তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, বা একবারে লিখবে m1 প্লাস m2 হোল ইনটু v। এখানে লিখবে যে মিলিত বেগ না? হ্যাঁ v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v ধরে, মানে একটা মিলিত বেগে এরা গতিশীল হবে। বুলেটটা ওখানে স্থির হয়ে যায়নি, কেননা বুলেট তো পাখির সাথে গতিশীল, তাহলে তো বুলেটের বেগ এখানে শূন্য ধরা যাবে না। ঠিক আছে, এটা ধরে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কিন্তু এখানে লিখবে। এই ক্যালকুলেশনটা তোমরা বাসায় করবে, বইতে ভুল আছে কিন্তু। মিলিত বেগে গতিশীল হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে এখানে আরেকটা অঙ্ক আছে, দেখো এগুলো নিজেরাই পারবে, আমার না বললেও হয়। এত কেজি ভরে কিছু ব্যতিক্রমী অঙ্ক আছে যেটা আমি আগামী দিনে করাবো। এত কেজি ভরে দুটি বস্তু এত বেগে পরস্পর বিপরীত দিক থেকে এসে একে অপরকে ধাক্কা দিল, ধাক্কার পর একত্রে সংযুক্ত হয়ে কত বেগে চলবে, এখানে মিলিত বেগ চাচ্ছে। ওইটার মতোই সেম কনসেপ্ট। তার মানে v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু কি ধরে নিতে হবে? v ধরে নিতে হবে। আচ্ছা বলো তো, এখানে কিন্তু বিপরীত দিকে এসে সংঘর্ষে ধাক্কা দিয়েছে, তাহলে কি ধরতে হয়? একটা প্লাস আর একটা কি ধরতে হয়? একটা প্লাস Minus হবে, minus। হ্যাঁ মাইনাস হবে। হ্যাঁ, এটা নিয়ে আরো অনেক কথা আছে, আমরা আগামী দিনে দেখাবো। তো একটাকে প্লাস ধরবে, প্রথমটাকে সাধারণত প্লাস ধরা হয়, পরেরটাকে মাইনাস ধরা হয়, ধরে এই অঙ্কটা করবে। ক্যালকুলেশন করলে ভি এর মানটা এটা এসছে। একইভাবে এখানে আরো কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো তোমরা দেখবে। আজকে কেটে যাবে, সময় বেশি হয়ে গেছে, তো আজকে এইটুকুই স্যার থাক। আজকে সবাই মানে কেটে যাবে না, হ্যাঁ বলো। আজকে মানে একটু বেশি টাইম পাওয়া যাবে। হ্যাঁ, আজকে বেশি টাইম দিচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা, তো তোমরা স্যার ভুলে গেছে মনে হয়। হ্যাঁ, তো তোমরা এই অঙ্কগুলো বাসায় একটু করো। আর বাকি যে ব্যতিক্রমী আরো যদি কিছু অঙ্ক থাকে আমি আগামী ক্লাসে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো আজকে এইটুকুই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আর ওই ভিডিওগুলো তোমরা একটু দেখে নিও, আজকেই দেখো, তাহলে সুবিধা হবে। স্যার ভিডিওগুলো শুরুর দিকেই আছে ওখানে। হ্যাঁ, ওখানে তুমি ওই প্লে লিস্টে যাবে, ওই প্লে লিস্টে গিয়ে নিউটন এন্ড মেকানিক্স অধ্যায়ে ঢুকে যাবে, তাহলে পেয়ে যাবে।